শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ভাঙার জন্য, মাজার ভাঙার জন্য যে পরিকল্পনা হয়েছিল, সেই পরিকল্পনাকে রুখে দিতে চেয়েছিল। এইটাই তো তাদের অপরাধ, এর জন্য তারা সন্ত্রাসী কর্মকাণ্ড। আপনাদের কাছে জানতে চাইছি যে সেদিন সেনাবাহিনী কি ব্যবস্থা নিয়েছিল এখানে? আপনারা যখন ঘটনা হাতের বাইরে চলে যাচ্ছে, নির্বিচারে মানুষ মারছেন, তারপরে কার্ফু জারি করলেন। কার্ফু তো তার আগের রাত্রেও জারি করা যেত, আগের দিন। আপনারা তা করলেন না। তারপরে কি লিখছে আইএসআই? রাস্তায় মব সন্ত্রাস হয়, যখন পাথর দিয়ে থেঁতলে মানুষ খুন করা হয়, তখন মহামান্য ওয়াকারুজ্জামান আপনার সেনাবাহিনী কোথায় থাকে? যে পুলিশের সাথে মিলেমিশে গোপালগঞ্জের মানুষকে পিটিয়ে দিলেন, মেরে দিলেন, একটা বিপুল সংখ্যক, চারজন নয়, এখানে বহু মৃত্যু ঘটেছে, যার ডেড বডি নিয়ে চলে গেছে। এবং এমন খবরও পাওয়া যাচ্ছে যে মৃতের সংখ্যা যদি 20-র ওপরে চলে যায়, তাতেও আশ্চর্য হওয়ার কথা নয়। এবং তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে গুলিতে, পুলিশের গুলিতে, মিলিটারির গুলিতে, নিরাপত্তা বাহিনীর গুলিতে। তারা গুলি করে মানুষ মেরেছে। শেষে কি বলছেন আইএসপিআর? সেনাবাহিনী 16ই জুলাই সকাল হতে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করেছেন। গোপালগঞ্জের মানুষ তার মানে সেদিন রাস্তায় নামেনি, তাদের প্রতিবাদ জানায়নি, এইটাই বলেছে সেনাবাহিনী। তাহলে কোথাকার মানুষ সেদিন এসেছিল? সে কথাটা একবার বলুক সেনাবাহিনী, কোথাকার মানুষ এসেছিল? আসলে এটা দিয়ে বলতে চাইলো যে গোপালগঞ্জ জেলার সাধারণ মানুষ, তারা সেদিন যা ঘটেছে তার সঙ্গে ছিল না, এইটাই সেনাবাহিনী বলতে চেয়েছে। কিন্তু এই বলাটা হচ্ছে একান্তভাবে চূড়ান্ত একটা মিথ্যে কথা। তারা সাধারণ মানুষ, তারাই এসেছিল সেদিন, রাস্তায় নেমে এসেছিল আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সেদিন এসেছিল রাস্তায়, তাদেরকে হত্যা করেছ। আওয়ামী লীগ কথাটা বলতে পারেনি এই সরকার, এই সেনাবাহিনী, তাদের বলবার সাহসটা হয়নি। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এখন প্রশ্নটা হচ্ছে, সেটা কতটা প্রতিশ্রুতি তারা দিয়েছে, রক্ষা করছে, সেটা তো মানুষ গত প্রায় 1 বছর 11 মাস হয়ে গেল, সেইখানটায় তারা দেখেছে। কি জানা গেল এই বিবৃতি থেকে? এই বিবৃতি থেকে উচ্ছৃঙ্খল জনতা যারা ছিল, তারা উচ্ছৃঙ্খল, তারা এনসিপির নেতাদের ধাওয়া করেছে। আচ্ছা, নেতারা কি আহত হয়েছে সেদিন? কেউ না, শারীরিকভাবে কেউ আহত হয়নি, তবে মানসিকভাবে আহত হওয়ার কথা অবশ্যই, কারণ এসেছিলেন বাঘ হয়ে আর পালিয়ে গেছেন নেংটি ইঁদুর হয়ে। দুঃখ তো হওয়ার কথা। একবার চাক্ষুষ করুন সেই পালানোর দৃশ্য। এমনভাবে সেনার সাজোয়া গাড়ির মধ্যে দৌড়তে এসে সেদিয়ে গেল এই বীর পুরুষরা, যে এরা কত বড় দরের নেতা বোঝা যায়। দেখুন সেই দৃশ্য। দেখলেন? আচ্ছা, একটা কথা ভাবুন তো, সেদিন পেছনে তো এদের জনসাধারণ তাড়া করে আসছিল, মানে আওয়ামী লীগের কর্মীরা, তারা তাড়া করে আসছিল এদেরকে, এবং তারা তাড়া করে আসছিল বলেই এরা পালিয়ে গেল। আচ্ছা, তাড়া করে আসার সময় তারা কি এদেরকে মেরে ফেলার কোনো চেষ্টা করেছে? তারা যেটা করেছে সেটা হচ্ছে যে তার একটু আগেই মঞ্চে বসে এরা সবাই মুজিববাদ মুর্দাবাদ, মুজিবের জন্মভূমিতে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছে, তার জন্য মানুষ এদের তাড়িয়েছে। মানুষ কিন্তু এদের মারতে চায়নি, আওয়ামী লীগের কর্মীরা এদেরকে আঘাত দিতে চায়নি। আঘাত দিতে চাইলে যথেষ্ট সময় ছিল, যথেষ্ট, ওই ককটেল বোমা তারা মঞ্চে ফেলতে পারত, সেটা কিন্তু তারা করেনি। সেনা বিবৃতি দিয়ে জানিয়েছে উচ্ছৃঙ্খল জনতা পুলিশকে আক্রমণ করে প্রথমে, তারপর সেনাবাহিনী গিয়ে তখন আত্মরক্ষার্থে ব্যবস্থা নিতে বাধ্য হয় সেনা। কয়েকটি ছোট্ট প্রশ্ন: কজন পুলিশ কর্মী আহত হয়েছে? আঘাত কতটা গুরুতর? কোথায় আহত পুলিশদের চিকিৎসা করা হচ্ছে? সে সম্পর্কে কোনো কথা নেই কেন? তার মানে বোঝা যাচ্ছে পুলিশ কেউ আহত হয়নি। আহত হওয়ার ভান করে পরে কোথাও ভর্তি হতে পারে, ভর্তি হবে হয়তো, কিন্তু সেটা আসলে তারা আহত পুলিশদেরকে কোনো সেইভাবে আঘাত করা হয়নি। বোঝা যাচ্ছে চেনা গতে এই গরুর রচনাটি লিখেছে আইএসপিআর। চেনা গতে। প্রশ্ন এখনো শেষ হয়নি। পুলিশ যখন মোকাবিলা করছে জনতাকে, তখন সেনা নামলো কেন? যখন রাস্তায় একটা মানুষকে ফেলে উলঙ্গ করে পাথরের টুকরো, বড় পাথরের খণ্ড তার বুকের ওপরে মেরে তাকে থেঁতলে তাকে মারা হয়, মাথায় থেঁতলে মারা হয়, সেই মৃতদেহের ওপর যখন নৃত্য করে তার খুনিরা, তখন কোথায় থাকে পুলিশ?
কোথায় থাকে সেনাবাহিনী? তো এবার আসি গোপালগঞ্জের ঘটনা নিয়ে। শেখ হাসিনা কি বলেছেন সেই প্রসঙ্গে। ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে গত প্রায় একটি বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে হাসিনা অনেক বিবৃতি দিয়েছেন। তার মধ্যে মোহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা আছে। দেশটা যে ধর্মান্ধদের হাতে চলে গেছে সে কথা বলেছেন তিনি বারবার। দেশের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি নিয়ে মুখর হয়েছেন। বলেছেন তার সরকারের বিরুদ্ধে আমেরিকার ষড়যন্ত্রের কথা, সেই ষড়যন্ত্রে দেশি বিদেশি শক্তির জড়িত থাকার কথা। কিন্তু সেনাপ্রধান ও সেনা বাহিনীর বিরুদ্ধে কখনো মুখ খোলেননি শেখ হাসিনা। খুললেন গোপালগঞ্জের ঘটনায়। শুনুন তার অডিও বার্তাটি, তারপর যাব আলোচনায়। আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো, জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এ পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। অবশ্য আবার কেউ বলছে 13 জন নিহত, সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি। তবে 7 জন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে, যেই ছাত্রদের হত্যা করেছে, যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাহফুজ কামনা করি। পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই। কিন্তু এখন সে অত্যাচার চলছে, নির্যাতন চলছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না। এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা। আর আমি আশা পাই সেনাবাহিনীর উন্নতি করেছি। তারা দুপুরে ভাত পেতো না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আমি সরকারে আসার পর 96 সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই, মাছ মাংসের ব্যবস্থা করে দিই, তাদের চাকরির, তাদের বেতন বৃদ্ধি করা, সকলের বেতন আমি বৃদ্ধি করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি। এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই। শান্তিরক্ষা মিশনে আমরা 1 নম্বর স্থান, এটা তো আমি আসার পরেই হয়েছে। আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া, ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে, জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে। জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের। আর যখন এই ইউনূস বাহিনী এসে মানুষ হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে, একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি। তারা এখন তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে, আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। আর হাসনাত তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল। এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে, সবথেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি। আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি। কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি এটা করার থাকে না। তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা। তা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং সাংবাদিকদের বলবো, এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে। আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে, কারণ সাংবাদিকতা, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, সেখান থেকে তো সব কিছু জানা যায়। আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই। দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না। এটা হলো বাস্তবতা। এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে, চিত্র তার থেকে বেশি ভয়াবহ। গলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে। তাদের অপরাধটা কী করলো? আর এরা যায় কেন সেখানে? কাজে এই ঘৃণ্য অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্চার হতে হবে এই দুঃশাসনের হাত থেকে মুক্তি করার জন্য। মনে রাখতে হবে এই যা কিছু ওই ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করা হয়। আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন। এই জঙ্গি ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করুন, দেশের মানুষকে রক্ষা করুন, নারীদের রক্ষা করুন, শিশুদের রক্ষা করুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। বার্তায় শুনলেন, এই অডিও বার্তায় শেখ হাসিনা স্পষ্ট করে সেনাবাহিনীকে এখানে তিনি আক্রমণ করলেন, সেনাবাহিনীর সমালোচনা করলেন, সেনাবাহিনী যা করেছে গোপালগঞ্জে তার সমালোচনা করলেন এবং তার সঙ্গে তিনি মানুষকে ডাক দিলেন এগিয়ে আসার জন্য। সারা দেশে গোপালগঞ্জের প্রতিরোধের বার্তা এগিয়ে দেওয়ার জন্য তিনি বললেন, প্রতিরোধের বার্তা যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে সে কথা তিনি বললেন। সেই সঙ্গে তিনি বললেন আগামী দিনে প্রতিশোধের কথাও। আমরা এইবার চেষ্টা করি, এবার নিয়ে আসি যে আগামী দিনে তাহলে কি হতে পারে, গোপালগঞ্জ কোন পথে নিয়ে যেতে পারে বাংলাদেশের বর্তমান এই দুঃশাসনের সরকার বিরোধী আন্দোলনকে কোথায় নিয়ে যেতে পারে। প্রথম কথা, বাংলাদেশের ভেতরের কথা বলি। বিভিন্ন পত্রপত্রিকায় কাল দেখতে পেলাম যে তারা বলছেন এত অস্ত্র গোপালগঞ্জের মানুষ কোথায় পেল, এত ককটেল বোমা কোথায় পেল ইত্যাদি ব্যাপার। এগুলো তো খুব সামান্য দেখেছেন, কারণ আজকাল ককটেল বোমা কিংবা বোমা বানানো এগুলো বড় কোনো কাজ নয়, বড় কোনো অসুবিধা নয়।
বড় কোনো ঘটনাও নয়। আমরা যখন ব্রিটিশ শাসনে দেখেছি আমাদের শ্রী অরবিন্দ, বারিন ঘোষ এবং আমাদের যারা তখনকার অনুশীলন সমিতি, তারা সেই আমলেও তারা বোমা তৈরি করেছেন। সুতরাং এই বোমা তৈরি করেছে বলে যে মনে করতে হবে যে এটা কোথায় পেলো না, এটা তৈরি করা যায়। আজ থেকে 100 বছর আগেও যেমন তৈরি করা যেত, আজকেও তেমন তৈরি করা যায়। কিন্তু এটা তো শুধু এখানে নয়, গোপালগঞ্জের ঘটনা সারা ভারত কেন সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আমি খবর পেলাম যে এই বিষয়টি নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে, সেখানটায় তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে, পররাষ্ট্র দপ্তরে এই বিষয়টি খুব ভালোভাবেই নিয়ে আসা হয়েছে এবং তাদের নজরে আনা হয়েছে এই ঘটনা। ভারত সরকার তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই ঘটনা। তাহলে এই ঘটনা পর্যবেক্ষণের পরে কি আসতে পারে? আমি অনেক ক্ষেত্রেই বারবার বলেছি, পৃথিবীর এখন যে অবস্থা, সেই অবস্থায় ভারত কখনো নিজের সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে না এবং তাতে একটা অন্য বার্তা যায় সারা পৃথিবী জুড়ে। ভারত সেই কাজটি করতে চায় না, কিন্তু এটা তো করতে পারে। বাংলাদেশের 1971-এ যেভাবে স্বাধীনতা সংগ্রাম তৈরি হয়েছিল, মুক্তিযুদ্ধ তৈরি হয়েছিল, কিভাবে বাংলাদেশের ভেতর থেকে, তখনকার পূর্ব পাকিস্তানের ভেতর থেকে বাঙালি এসছে ভারতে, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে অস্ত্রশস্ত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে অত বড় ট্রেনিং, যেহেতু তখন পাক সেনাবাহিনী ছিল, তাদের সাথে যে লড়াই, অত বড় লড়াই আর এখন হবে না। এখন যেটা হবে সেটা ওখান থেকে সাধারণভাবে তারা আসবে, সারা বাংলাদেশে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে, সারা বাংলাদেশ জুড়ে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে। দেখা যাবে এই সেনাবাহিনী এবং সেনাপ্রধান কতটা দমন পীড়ন চালিয়ে সেই বিদ্রোহকে দমন করতে পারে। এবং এই বিদ্রোহে স্পষ্টভাবেই থাকবে ভারতের সমর্থন। সেই সমর্থন কতটা, কিভাবে, প্রত্যক্ষ কতটা ভাবে যাবে, পরোক্ষ কতটা ভাবে যাবে, সেটা ভারতের যারা নেতৃত্ব তারা সেটা বিচার করবেন। তবে একটা কথা সেটা বলি, আগামী দিনে এই লড়াই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে যাচ্ছে এবং এই লড়াইয়ের প্রেক্ষিতে শেখ হাসিনা তিনিও বাংলাদেশে ফিরতে পারেন খুব শীঘ্রই। এইটা বলতে পারি, যাতে তিনি সেখানে গিয়ে তিনি মানুষকে, তাদেরকে সামনে লড়াইয়ের পথে তারা অগ্রসর হয়, তাদের নেতৃত্ব দিতে পারেন। এর মধ্যে আরও একটা সম্ভাবনার কথা উঠে আসছে, সেটা হচ্ছে এই যে গৃহযুদ্ধ সামনের দিনে হতে যাচ্ছে, এই গৃহযুদ্ধে বাংলাদেশে খণ্ড বিখণ্ড হওয়ার সম্ভাবনাও আছে। খণ্ড বিখণ্ড হওয়ার সম্ভাবনা আছে, অন্তত প্রাথমিকভাবে তো বটেই। সেই প্রাথমিক খণ্ড বিখণ্ড হওয়াটা এমন নয় যে সেটা চিরস্থায়ী হবে, কিন্তু অস্থায়ীভাবে খণ্ড বিখণ্ড হতেই পারে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।